আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, তোমাদের মোস্ট ওয়েলকাম। ছায়া প্রকাশনীর সৌরেন্দ্রনাথ দেব বইটির প্রত্যেকটা সলিউশন আমি তোমাদের দিচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক তোমাদের সলিউশন করানো হচ্ছে। এবার আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি, কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, জটিল সংখ্যা বা জটিল রাশি। এবং দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণ। যদিও আমরা এই ক্লাসে শুধুমাত্র জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের উপরেই ক্লাসটা হবে। ঠিক আছে, তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কোয়াড্রেটিক ইকুয়েশনে যাব। ঠিক আছে, দেখো সৌরেন্দ্রনাথ দে বইটি খুবই ইম্পর্টেন্ট বই। এটা বোর্ড এক্সামের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাছাড়াও WB জেডবলির জন্য খুব ইম্পর্টেন্ট। সেই হিসাবে কিন্তু আমি তোমাদের সলিউশন দিচ্ছি। যেহেতু ফার্স্ট সেমিস্টার তোমাদের MCQ কোশ্চেন, তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং খুব দ্রুত কিভাবে অ্যান্সারে পৌঁছাতে হয় সেটা জানতে হবে। সেই কারণেই আমি তোমাদের কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন যেভাবে খুব দ্রুত টাইম ম্যানেজমেন্ট করে আমরা অ্যান্সারে পৌঁছাতে পারবো সেখানেই সেভাবেই কিন্তু আমি তোমাদের সলিউশনটা দিচ্ছি। ঠিক আছে, দেখো অ্যাট ফার্স্ট যেহেতু প্রথম চ্যাপ্টার কমপ্লেক্স নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, তো আগে ডিফিনেশনটা জানতে হবে। ডিফিনেশন নতুন একটা জিনিস তুমি পাবে, আয়োটা বা আই দেখতে পাচ্ছ, এটাকে আয়োটা বলা হয়। ঠিক আছে, আয়োটা স্কোয়ার। এটা কিভাবে আসলো একটু হালকা আলোচনা করছি। দেখো দেখো আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 1 থাকে, সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1, দ্যাট মিনস প্লাস মাইনাস 1 আমরা জানি। কিন্তু যদি এরকম থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -1। দেখো এটা হওয়ার কথা। এইরকম কন্ডিশন তোমরা ক্লাস 10 পর্যন্ত দেখোনি, ক্লাস 11 এসেছো। এখানে কমপ্লেক্স নাম্বার আসলে, কমপ্লেক্স মানে বুঝতে পারছো জটিল, জটিল কোনো নাম্বার হয় নাকি? এখানে আসলো সে কাল্পনিক নাম্বার, কিন্তু ইমাজিনারি নাম্বার পাবো আমরা। তাহলে এইটাকে সলিউশন আমরা কি করে করব? এই যে ঠিক আছে, এইটা হচ্ছে আই, অ্যাকচুয়ালি আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -1, দ্যাট মিনস আয়োটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? রুট ওভার -1। ক্লিয়ার? তাহলে এখানে আমরা প্লাস মাইনাস কি পাচ্ছি? আয়োটা। বুঝতে পারলে? প্লাস মাইনাস আয়োটা। তার মানে আয়োটা কিভাবে আসলে বুঝতে পেরেছো? এটা কিন্তু আয়োটা বলা হচ্ছে। কখনো আমরা আই বলবো, আয়ো বলতে পারো, কোনো অসুবিধা নেই, তবে এটা আয়োটা বলা হয়। ঠিক আছে, তাহলে আশা রাখি ক্লিয়ার হয়েছে যে আইটা আমরা কোথায় পেলাম। অ্যাকচুয়ালি এটা একটা কমপ্লেক্স নাম্বার, জটিল বা কাল্পনিক সংখ্যা তুমি বলতে পারো। ঠিক আছে, ইমাজিনারি নাম্বার। পরে আরো ডিটেল জানবে। এটা আপার ক্লাস, বিশেষ করে গ্র্যাজুয়েশনে যদি ম্যাথ অনার্স বা সায়েন্স নিয়ে ম্যাথ নিয়ে পড়তে চাও, তখন দেখতে পাবে ঠিক আছে যে আয়োটা আরো কমপ্লেক্স নাম্বারকে আরো ডিটেলস আলোচনা করা আছে গ্র্যাজুয়েশন লেভেলে। এখানে আমরা এটুকু জানলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, এই টাইপের সলিউশন কিন্তু আমরা আগে কোথাও করনি। এইবার এইটা সলিউশন করার জন্য আমাদের একটা দরকার আয়োটা, যার মান হচ্ছে আয়োটা স্কোয়ার ইকুয়াল টু -1, দ্যাট মিনস আয়োটা ইকুয়াল টু রুট ওভার -1। ঠিক আছে, সেটা আয়োটা মান বসালে আমরা এর সলিউশনটা পেয়ে যাব। এবার দেখো ডিফিনেশন কি বলেছে। এই কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। জেড দ্বারা প্রকাশ করা হয় যে দুটি বাস্তব সংখ্যা এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। ঠিক আছে, এক্স আর ওয়াই হচ্ছে দুটো বাস্তব সংখ্যা। এটাকে জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, এটাও বাস্তব, এটাও বাস্তব, কিন্তু এটা হচ্ছে রিয়াল পার্ট আর এটা ইমাজিনারি পার্ট। এই দুটো ভাবে লিখতে প্রতীক দেখতে পাচ্ছ, আয়োটা লেখা আছে। ঠিক আছে, প্রকাশিত হয়, তবে এক্স ও ওয়াই এটা জটিল তল বলা হচ্ছে কমপ্লেক্স প্ল্যানের ভিতরে। ঠিক আছে, এই এক্স কে জটিল সংখ্যার বাস্তব অংশ আর ওয়াই কে কাল্পনিক অংশ, যেটা বললাম এটা ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে রিয়াল পার্ট। এই জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই এই আকারে লেখা থাকে জটিল সংখ্যামালাকে। ঠিক আছে, দেখো তাহলে বুঝতে পারলে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারকে জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই আকারে লেখা হয়। যে আয়োটা কোথা থেকে আসলো তোমরা বুঝতে পারলে। তাহলে ডিফিনেশন আরেকবার দেখো, পুরোটা ডিটেলসে দেখো। দুটি বাস্তব সংখ্যা এক্স ওয়াই, এক্স আর ওয়াই দুটো রিয়েল নাম্বার, যাকে এক্স কমা ওয়াই যদি এক্স প্লাস আয়োটা ওয়াই, যেটা আমরা জেড ধরলাম, ঠিক আছে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই এই আকারে লেখা হয়, যার এক্স হচ্ছে কি পার্ট? রিয়াল পার্ট, আর ওয়াই এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, কাল্পনিক অংশ। এটাকে বলা হচ্ছে
কি বলা হচ্ছে বলো? জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার হলো ডেফিনেশন? এবার অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট, এটা তোমরা অনুবন্ধীকরণে পড়েছো, সিমিলার জিনিস। ঠিক আছে, দেখো কিছু আগে আমরা জানলাম যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আইটা ওয়াই, এটা আমাদের জটিল সংখ্যা। এর কনজুগেট কি হবে? অ্যাকচুয়ালি কনজুগেট আমরা কি জানতাম, দেখো মনে করো এক্স প্লাস বা এ প্লাস রুট বি একটা লিখেছো না তোমরা ক্লাস 10-এ, কিন্তু মনে করো এ প্লাস রুট বি দ্বিঘাত করণী চ্যাপ্টারটাতে। তাহলে এর অনুমতিকরণে কি ছিল? এ মাইনাস রুট বি। এর কন্ডিশন কি ছিল সব জানো, যে এটা মাল্টিপ্লাই করলে ঠিক আছে তোমাদের রিয়েল নাম্বারটা আসবে, বুঝতে পেরেছো এখানকার ক্ষেত্রে। আর এইটাতে তোমরা জানো মূল্য সংখ্যা আসবে আর এটা অমূল্য সংখ্যা। ঠিক আছে, যোগ করলে গুণ করলেও কিন্তু সেটা মূল্য সংখ্যা আসে। তো সেই রকম সংখ্যাকেই বলা হচ্ছে কি একে অপরের কনজুগেট। ঠিক আছে, এরকম ভাবে এটা জানো। ঠিক একই কন্ডিশন এটার ক্ষেত্রেও এক্স প্লাস এর জায়গায় মাইনাস আয়োটা ওয়াই, যেমন এখানে রুটের আগেই চিহ্ন চেঞ্জ হতো কনজুগেটের ক্ষেত্রে, এই কনজুগেটের ক্ষেত্রে রুটের আগেই চিহ্ন চেঞ্জ হবে। তবে এইটাকে যদি জেড বলা হয়, এটাকে বলা হচ্ছে জেড বার, উপরে একটা হাইফেন। এইটা হচ্ছে তার কনজুগেট। কার কনজুগেট? এর কনজুগেট। ঠিক আছে, এর অনুবন্ধী জটিল সংখ্যাটা হচ্ছে এটা। ক্লিয়ার এই পর্যন্ত? কোনো অসুবিধা থাকার কথা না। ঠিক আছে, যে কোনো রকম ভাবে থাক না কেন, এটার ক্ষেত্রে মনে করে একবার যে মাইনাস এ প্লাস রুট বি যদি থাকতো তাহলে কি লিখতাম আমরা? মাইনাস এ মাইনাস রুট বি। আশা কি মনে আছে তোমাদের? ঠিক এখানে ক্ষেত্রেও তাই, যে যদি মাইনাস এক্স প্লাস আয়োটা ওয়াই যদি হয়, তাহলে এখানেও জেড বার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? কনজুগেট অফ জেড মাইনাস এক্স মাইনাস আয়োটা ওয়াই। ক্লিয়ার? আই হোপ সো ক্লিয়ার। ঠিক আছে, কনজুগেট এতটুকু কনসেপ্টটাই যথেষ্ট। এবার দেখো মডিউলাস ভ্যালু, দ্য মডিউলাস ভ্যালু অফ এ কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি আছে? জেড এক্স প্লাস আয়োটা ওয়াই, এর মড ভ্যালু বের করতে বলেছে। ব্যাস মড দিয়ে দিলে ইকুয়াল টু আন্ডার রুট এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার। ব্যাস এতটুকুই। ক্লিয়ার? মড জেড, এটাকে অনেক সময় আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইউনিট। ঠিক আছে, আর একক ইউনিট আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মড জেড ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস এক্স তার হোল স্কোয়ার হবে, এখানে মাইনাস থাকে মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হবে। ক্লিয়ার? এতটুকু কিন্তু বিষয়, আর খুবই ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। আশা রাখি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর নেক্সট দেখো জটিল রাশির অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড ভেরি ইম্পর্টেন্ট। ব্যাপারটা একটা গ্রাফের মাধ্যমে বুঝি। দেখো এটা মনে করো এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, একটা পয়েন্ট জেড এখানে আছে, জটিল তল কিন্তু, যেটা এক্স প্লাস আয়োটা ওয়াই। তাহলে মূল বিন্দু থেকে, আচ্ছা এখানে হয়ে গেল এটা, হ্যাঁ এটা মনে করো। ঠিক আছে, মূল বিন্দু থেকে, এটা ক্যান্সেল কিন্তু, ঠিক আছে, মূল বিন্দু থেকে এই যে ডিস্টেন্সটা, এটা এই বিন্দুটা, ঠিক আছে, এটা এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের আর, যেটা আমরা আগে শিখলাম মডিউলাস। ঠিক আছে, এটা। আর এখান থেকে আমরা এই বিন্দুটা নিয়েছি, লম্ব ড্র করো। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের থিটা। যে কোণটা উৎপন্ন করছে এই কোণটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। দেখো সেটা অলওয়েজ কি হবে? ট্যান থিটা। এখানে ট্যান থিটা আমরা কি জানি? লম্ব বাই ভূমি। ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্সটা নিশ্চয়ই এক্স, যেহেতু এক্স আছে, এটা এর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই কিন্তু। ঠিক আছে, আর এইটা ওয়াই, তাহলে লম্ব কি দাঁড়াচ্ছে? ওয়াই বাই এক্স। এখানে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখো এইটাকে আমরা বলবো থিটা, সেটাকে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, এআরজি এএমপি যেটা থাকে অসুবিধা নেই, দুটো নামই একে অয়েল নোট। ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। কেন ওয়াই বাই এক্স হলো বুঝলে? এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব অঙ্কন করেছি, এটা লম্ব, এটা ভূমি, আর আমরা ট্যান থিটা জানি লম্ব বাই ভূমি, এই জন্য লম্ব বাই ভূমি। ঠিক আছে, এইবার এটা
মান আর্গুমেন্টের অসংখ্য মানের মধ্যে যে মানটা মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে থাকে সেই মানটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু অফ এ আর্গুমেন্ট। আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু, মুখ্য মান, ঠিক আছে, যেটা মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে লাই করবে, ইকুয়াল কিন্তু নেই, থেকে তাদের মাঝে, ঠিক আছে, ক্লিয়ার? অ্যামপ্লিটিউডটা আরো কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন আমরা জানবো। দেখো এই পর্যন্ত আশা রাখি ক্লিয়ার হয়েছে যে জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড নির্ণয় করতে গেলে আমরা জটিল সংখ্যাটা কি আছে, যদিও এখানে লেখা আছে সেটার ক্ষেত্রে উপরেও লিখে দিয়েছি, জেড ইকুয়াল টু কি হবে, এক্স প্লাস আয়োটা ওয়াই, ঠিক আছে। এইটা এই জটিল রাশির অ্যামপ্লিটিউড যদি থিটা হয় বা আর্গুমেন্ট যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, যেটা এখানে দেখতে পাচ্ছি থিটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এর প্রিন্সিপাল ভ্যালুটাই আমরা নিব, কিন্তু সেই প্রিন্সিপাল ভ্যালু কার মধ্যে লাই করছে, মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের মধ্যে, ক্লিয়ার? ঠিক আছে, দেখো এবার আরো কিছু ডিটেলস জানতে হবে। কেন? যদি এই জেডটা, যেটা আমরা জানলাম যে এক্স প্লাস আয়োটা ওয়াই, এই জটিল তলটা কি হবে, জটিল তল কিন্তু, ঠিক আছে, যদি প্রথম পাদে থাকে ফার্স্ট কোয়াড্রেন্টে, যেটা আগেরটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে দেখিয়েছি, যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে এই থিটাটার ভ্যালু কার মধ্যে থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্ট অনুসারে কিন্তু আর্গুমেন্ট মানটা চেঞ্জ হবে। যেমন এটা এক্স কমা ওয়াই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে সেক্ষেত্রে প্রথম বিন্দু, ঠিক আছে, প্রথম পাদে বিন্দুটি কার মধ্যে থাকবে, 0 থেকে পাই বাই 2 মাঝে, 0 হবে না, পাই বাই 2 হবে না, মাঝে থাকবে, ঠিক আছে। সেকেন্ড কন্ডিশন, বিন্দু দ্বিতীয় পাদে যদি থাকে, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, এই পয়েন্টটা যদি এখানে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, এখানে এক্স কমা যদি ওয়াই থাকে, তাহলে সেক্ষেত্রে পাই বাই 2 থেকে পাইয়ের মধ্যে হবে ভ্যালু। এটা মুখস্থ রাখতেই হবে, যাচ্ছে কিন্তু হবে না, তুমি যেভাবে ওখানে বের করা হলো, ঠিক আছে, তুমি দেখিয়ে দিলে যে ওয়াই বাই এক্স ট্যান থিটা ইকুয়াল টু থিটার ভ্যালু বের করে নেবে, তুমি সবসময় প্রথম পাদে নিয়ে চলে যাবে, কিন্তু না, ডিপেন্ড করবে সেটা বিন্দুটা কোন পাদে অবস্থিত হচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে আমরা আরো ডিসকাশনে আসবো, আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, আগে এখানকার ব্যাপারটা ক্লিয়ার করে নাও। বিন্দু কোনটা কোন পাদে সেটা তো তোমরা জানোই, প্লাস প্লাস, তারপরে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা তো জানা আছে তোমাদের, এটা তো অজানা না, ঠিক আছে, কারণ ক্লাস 8 থেকে সম্ভবত তোমরা গ্রাফ করে এসেছো, প্রথম পাদে এটা প্লাস প্লাস, তারপরে এটা এক্স মাইনাস এক্স, ঠিক আছে, আর এটা মানে মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে, তাতেই উপর ডিপেন্ড করছে, মানে এখানে প্লাস আর এখানে মাইনাসের উপর ডিপেন্ড করছে, কোয়াড্রেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্সাম্পল আসবে, তুমি আরো ডিটেলসে ওখানে আরো জানবে। এবার তৃতীয় পদে যদি থাকে সেটা মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই 2 মধ্যে থাকবে, এখানে যদি থাকে, আর সেটা চতুর্থ পদে থাকলে মাইনাস পাই বাই 2 থেকে 0 মধ্যে, মানে যদি চতুর্থ পদে থাকে, ঠিক আছে। এইবার বিন্দুটি যদি এক্স ও ওয়াই বা মানে এর উপরে যদি অবস্থিত থাকে অক্ষের, ঠিক আছে, এখানে এখানে বা এখানে বা এখানে, তাহলে যথাক্রমে দেখো ও এক্স এর, অর্থাৎ এটা আমাদের এক্স ছিল, আর এটা ও, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা তো তোমরা জানোই। তাহলে দেখো প্রথমে এটা কি হবে 0, তারপর এটা ও ওয়াই, ওটাতে পাই বাই 2, এটা থাকলে পাই, আর এটা থাকলে মাইনাস পাই বাই 2, ঠিক আছে, বুঝতে পেরেছো? ডিটেলস আশা রাখি খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা যতক্ষণ না তোমার ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু আর্গুমেন্টটা ক্লিয়ার হবে না, বুঝতে পেরেছো? আমি আরেকবার রিপিট করছি, দেখো যদি বিন্দুটা আমরা কি করে জানবো, জেড ইকুয়াল টু, ঠিক আছে, যে এরকম আছে এক্স প্লাস ওয়াই, তো বুঝতে পারছো ওটা এক্স প্লাস আয়োটা ওয়াই, এটা প্রথম পাদে আছে, আমি দ্বিতীয় পাদের একটা দেখাচ্ছি, মাইনাস এক্স প্লাস আয়োটা ওয়াই, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, আর মাইনাস প্লাস, এটার ক্ষেত্রে এইরকম ভাবে বিন্দুটা থাকবে, তাহলে সেক্ষেত্রে এটা হবে পাই বাই 2 থেকে পাইয়ের মধ্যে থাকবে, ঠিক আছে। তারপরে এখানেও মাইনাস এক্স মাইনাস আয়োটা ওয়াই, এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আছে, সেক্ষেত্রে মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই 2 এর মধ্যে থাকবে, ঠিক আছে। তারপরে এখানে একটা প্লাস, এখানে মাইনাস, তাহলে সেটা এই পাদে থাকছে, চতুর্থ পাদে সেটা এটার মধ্যে থাকবে, ঠিক আছে। থিটার ভ্যালুটা এটা খুব সাবধানে নির্ণয় করতে হবে। এবার দেখো জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা,
এইটা এই আকারটাকে লেখার এই আরটা আমরা কি সেটা জানলাম কিন্তু অলরেডি, ঠিক আছে, মড ভ্যালু কিন্তু এটা। আর থিটা কি জানলাম, এবার আর্গুমেন্ট জানলাম। এখানে যে থিটাটা আছে এই আকারটাকে বলা হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। অ্যামপ্লিটিউডটাই আমরা আর্গুমেন্টটা জানি, তারা সেম, ঠিক আছে। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে যদি লিখতে বলে তাহলে তোমাকে লিখতে হবে জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে, এই আকারে থাকবে। যেখানে আর তো বুঝতেই পারছো মডিউলাস ভ্যালু অফ জেড, ঠিক আছে, আর ইকুয়াল টু আর, থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে। এবার এটা আশা রাখি বুঝতে পেরেছো। 5 নাম্বারটা দেখো, দুটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল ও গুণফল ও ভাগফল, অর্থাৎ জেডটা আমরা যেটা বের করলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আইটা ওয়াই, সেটা আমরা সেই আকারে প্রকাশ করতে পারবো। দেখো দুটি জটিল সংখ্যার যোগফল দুটো z1 প্লাস z2 যদি ধরে নিই, তাদের যোগ করলাম বা গুণ করলাম বা বিয়োগ করলাম বা ভাগ করলাম, যে ফলটা আসবে সেটা কিন্তু a প্লাস আয়োটা b, অর্থাৎ x প্লাস আয়োটা y যে আকারে আমরা পেলাম সে আকারে কিন্তু প্রকাশ করা যায়, সেটা বলেছে। আর কোনো জটিল সংখ্যার যে কোনো অখণ্ড ঘাত এবং যে কোনো মূল একটি জটিল সংখ্যাই হবে, বুঝতে পেরেছো। তারপরে 7 নাম্বার, x প্লাস আয়োটা y যদি 0 হয় তাহলে x এর ভ্যালুও 0, y এর ভ্যালুও 0। তারপর x প্লাস আয়োটা y এর সঙ্গে যদি কোনো জটিল রাশি সমান হচ্ছে, এবার p প্লাস i কিউ, ঠিক আছে, আয়োটা কিউ যদি হয় তাহলে x ইকুয়াল টু, অর্থাৎ রিয়াল পার্টের সঙ্গে রিয়াল পার্ট সমান, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট সমান, ঠিক আছে, কাল্পনিক পদের সঙ্গে কাল্পনিক পদের সমান। তারপরে আয়োটা স্কোয়ার, যেটা আমরা আগেও আলোচনা করলাম যে আয়োটা স্কোয়ার ইকুয়াল টু কি ছিল -1, তাহলে আয়োটা কিউব কি হবে, তারপর আয়োটা টু পাওয়ার 4 কি হবে, ঠিক আছে। দেখো আয়োটা কিউব দাঁড়াচ্ছে মাইনাস আয়োটা, আর রুট কিউব করে দাও, তাহলে আয়োটা কি দাঁড়াচ্ছে, আয়োটা তো দেখালাম রুট ওভার -1, তাহলে কিউব করে দেখো, ঠিক আছে, মাইনাস আয়োটা পাবে, তাহলে পাওয়ার 4 করো প্লাস পাবে, ঠিক আছে, এইভাবে চলবে, ঠিক আছে। এই মানে দেখা যাচ্ছে কি পূর্ণ সংখ্যার ঘাতের মান আয়োটা অথবা -1 অথবা মাইনাস আই অথবা -1 এসব হতে পারে, ঠিক আছে, দেখতে পাচ্ছ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। এখানে ইম্পর্টেন্ট কিছু ডেটা রয়েছে, দেখো যে দুটো জটিল রাশি z1 একটা z2 একটা, এবার দুটোকে প্লাস করলাম, প্লাস করে তাদের মডিউলাস ভ্যালু বের করলাম, আবার দুটোকে আলাদা আলাদা করে মডিউলাস ভ্যালু বের করে প্লাস করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বলা হয়েছে তারা সমান হতে পারে অথবা বড় হতে পারে। কারা, যেটা আলাদা আলাদা মডিউলাস ভ্যালু বের করে প্লাস করে দিয়েছি তাদের ভ্যালু আগেরটার থেকে আগের দুটো রাশি যোগ করে মডুলাস করার পর যে ভ্যালুটা আসবে তার সঙ্গে সমানও হতে পারে অথবা এটা বড় হতে পারে। এবার সেটা যদি মাল্টিপ্লাই করে করি, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করে মডুলাস করলাম এবং দুটোকে মডুলাস বের করে মাল্টিপ্লাই করলাম, দুটো সমান হবে। ডিভিশনের ক্ষেত্রেও দুটো সমান হবে, মনে রাখবে এগুলো ডেটা। এবং সেটা যদি আর্গুমেন্টের ক্ষেত্রে হয়, আর্গুমেন্ট বের করি, আর্গুমেন্ট অফ z1 z2, সেই ক্ষেত্রে দেখো এটা প্লাস আর্গুমেন্ট এটা লগের একটা প্রপার্টির মতো কাজ করবে, লগ mn লগ m প্লাস লগ n, তোমরা জানো ঠিক একই রকম ভাবে কাজ করছে, সঙ্গে কিন্তু একটা m থাকছে, mটা কি আলোচনা করছি দেখো। তাহলে দেখো এটা প্লাস হয়ে যাবে, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্লাস m। এবার ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, ঠিক লগেরও দেখো মনে করো ভাগ থাকলে মাইনাস হতো, প্লাস m, এই mটা হচ্ছে 0 হতে পারে, 2π হতে পারে বা -2π হতে পারে। m এর ভ্যালু তাহলে 0 হতে পারে, 2π হতে পারে, আবার -2π হতে পারে। ফর্মুলা ডিসকাশন কমপ্লিট হয়ে গেল। তো আরেকটু তোমাদের ডেটা জানকারি আছে, দেখো x³ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা এতদিন কি শিখেছি যে x ইকুয়াল টু ডাইরেক্ট 1। আবার কোয়াড্রেটিক ইকুয়েশনে মনে করো ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণে চ্যাপ্টারটাতে শিখেছিলাম যে x এর ঘাত যতগুলো হবে তার রুটও ততগুলো পাবো, তার মানও ততগুলো পাবো, মানে x³ মানে x², মনে করো x² ইকুয়াল টু 1 হলে তাহলে কি দাঁড়াচ্ছে x ইকুয়াল টু +-1। তো সেক্ষেত্রে x³ ইকুয়াল টু 3টা মান থাকার কথা, একটা মান, আর দুটো মান কি, আর দুটো মান সেটা কিন্তু তুমি শিখবে এই ক্লাস 11-এ, যদিও তোমাদের ওই জায়গাটা অত ডিটেলসে নেই, এটা গ্র্যাজুয়েশনে রয়েছে, আমি দেখো করে দিচ্ছি, যেমন দরকার আমাদের ওমেগাটা কি জিনিস নিয়ে এই কারণের জন্য। তাহলে এটাকে এবার পার করে দাও, তাহলে x³ -1 হচ্ছে, তাহলে 1 এর কিউব বসে দাও, না দিলেও তোমরা জানো,
ঠিক আছে, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ সূত্র কষে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে এইবার আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই এক্স ইকুয়াল টু ওয়ান আমরা করি সবসময়, কিন্তু প্রকৃতপক্ষে এই পার্টটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। কেন? কারণ যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই সমীকরণকে সমাধান করতে গেলে আমরা কিন্তু জটিল রাশির মানটা পাবো। ঠিক আছে, এটা কাল্পনিক মান চলে আসবে মনে করো। ঠিক আছে, তোমরা জানতে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো হলে কি হতো? কাল্পনিক মান। তাহলে এখানে কিন্তু অবাস্তব মান পাওয়া যাবে, এটার ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে ইগনোর করে শুধুমাত্র এই পার্টটা লিখতাম, কিন্তু এখানে এসে আর ইগনোর করা যাবে না, ওটার মানটাও বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়? মাইনাস বি, তাই না, শ্রীধর আচার্যের ক্ষেত্রে। ওকে, মাইনাস বি প্লাস মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এটা ওয়ান এর স্কোয়ার হয়ে যাচ্ছে, মাইনাস ফোর এ সি বাই টু এ, সব ওয়ান। ঠিক আছে, আমি সূত্র বললাম কিন্তু দেখো নাম্বার সেগুলো বসালাম কোএফিসিয়েন্ট গুলো। এখানে কি দাঁড়াচ্ছে? x ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, দ্যাট মিনস মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আয়োটা। কেন? রুট ওভার মাইনাস ওয়ান সমান কি জানলাম? আয়োটা জানলাম, বাই টু। তার মানে এখানে x এর আরো দুটো মান আছে, একটা মানকে আমরা ওমেগা ধরবো। ওমেগা ইকুয়াল টু, এটাকে ডব্লু কিন্তু না, এটা ওমেগা। ডব্লু তোমাদের এরকম, তাই না? আমার অতটা ভালো হলো না, তাই তো? আর এটা একটু মাথাটা ভিতরের দিকে থাকবে। ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস এর পার্টটা নিচ্ছি রুট থ্রি আয়োটা বাই টু। আর ঠিক যদি এটার উপর স্কোয়ার করে দেই, ওমেগা স্কোয়ার হবে পরেরটা, মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু। বুঝতে পারলে? এটা ওমেগা, এটা ওমেগা স্কোয়ার। এবার এখান থেকে আরেকটু ডেটা তোমরা জানো, যে তাহলে কি দাঁড়াচ্ছে, যে ওমেগা কিউব এর মান কিন্তু ওয়ান। এখানে আরো একটা সূত্র দেখো, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, যে ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, আর একটা ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। লক্ষ্য করো, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, আর এটা ওমেগা কিউব। ঠিক আছে, এটা ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান। বুঝতে পেরেছো? আর ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার যেখানে ওমেগা ইকুয়াল টু আমরা কি জানলাম? এটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আয়োটা বাই টু, আর ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আয়োটা বাই টু। কি করে আসলো সেটাও কিন্তু তোমাদের ডিটেলস আলোচনা করলাম। এটা তোমাদের অতটা ডিটেলসে নেই, অঙ্কে কিছু কিছু আছে, এই কারণের জন্য আমি পুরো ডেটাটা তোমাদের দিলাম। আশা কি ক্লিয়ার? এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু। ওকে, এবার শুরু করছি এমসিকিউ। খুব সোজা এমসিকিউ দিয়ে শুরু করছি। দেখো নাম্বার ওয়ান, এটা কিন্তু এসএন দে ছায়াপ্রকাশের যে বইটা আছে সেই বই অনুসারে কিন্তু করানো হচ্ছে। বইটা বের করো, যাতে যাদের আছে দেখবে একদম প্রত্যেকটা সিরিয়াল মিলে যাবে তোমাদের সঙ্গে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করে দেবো, দুই একটা হোম টাস্ক থাকতে পারে, তবে আই হোপ সো সবই করে দেবো। দেখো ফার্স্ট ওয়ান, এটা আমরা কি জানলাম? কনজুগেট অফ জেড, জেডের কনজুগেট দিয়ে দেওয়া আছে। তাহলে জেডটা কি বের করতে হবে? আমরা অনুবন্ধী করণীর যে কনসেপ্টটা সেম টু সেম কি আছে, সাপোজ আরেকবার মনে করছি এ মাইনাস রুট বি। তাহলে এটাই যদি সাপোজ জেড হয়, যেটা অনুবন্ধী করণী যদি হয়, তাহলে কার অনুবন্ধী করণী ছিল সেটা মনে করো আর কি। মনে করো এটা ওইভাবে বুঝাচ্ছি, দেখো বার চিহ্ন দিয়ে, তাহলে এ প্লাস রুট আই বি হবে, এটা ছিল। ঠিক আছে, অনুবন্ধী করণী। আমি এটাকে জেড জেড বার দিয়ে চিহ্নিত করলাম কারণ এটার সঙ্গে রিলেটেড করার জন্য, আর কিছু না। ওখানে আমরা এইভাবে শিখিনি কিন্তু, মানে এই জায়গাটা এটা তো আমরা শিখেছি। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে তো আমাদের জেড বের করতে হবে, এমন কিচ্ছু না। তাহলে এটা মাইনাস থ্রি থাকবে, আর প্লাস এই জায়গায় মাইনাস ফাইভ আয়োটা, দ্যাট ইজ এ, আর কিচ্ছু না, এতটুকু। ওকে, করতেও হবে না যদিও, দেখলে তুমি পারবে। এরপর এখন নেক্সট নাম্বার টু,
কি আছে, জেড ইকুয়াল টু -2 মাইনাস √/-5। ঠিক আছে, তাহলে মানে বুঝতে পারছো -1 যেটা আছে সেটা আয়োটা, তবে জেড বার লেখা আছে, মানে এটাও আমাদের কনজুগেট বের করতে বলেছে। তাহলে কনজুগেট যদি হয় তাহলে আমরা কি জানলাম, যেটা সেম টু সেম থাকবে, আর এটা হয়ে যাবে +√/i। নেই তো আই দেওয়ার, তোমার ইচ্ছা করে দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা কোথায় আছে, এটা এই অপশনে আছে, ব্যাস এতটুকুই কথা। নেক্সট দেখো নাম্বার 3। নাম্বার 3-তে কোনটি সঠিক বলেছে একটু দেখো বইটাতে, আমার একটু ঢাকা পড়ে গেছে। এটাতে আমরা এই জটিল রাশি, ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার যে চ্যাপ্টারটা করলাম, কোথাও দুটো কমপ্লেক্স নাম্বারের কম্পেয়ার সম্পর্কে আলোচনা নেই, মানে কে বড় হচ্ছে কে ছোট হচ্ছে এরকম কম্পেয়ার করা নেই, কোনো ফর্মুলাও নেই কিন্তু। ঠিক আছে, এখানে দেখো কম্পেয়ারটা একটাতে আমরা দেখলাম, সেটা হচ্ছে মডিউলাসের ভ্যালুটা বের করার ক্ষেত্রে আছে একটা, কি ছিল, এরকম ছিল তাই তো, <= z1 + z2, এটা ছিল নিশ্চয়। চলো একবার দেখে নাও। ঠিক আছে, <= এটা শুধু এই এক জায়গায় কম্পেয়ারের ব্যাপারটা রয়েছে, সেটাও একটা নাম্বার আসবে, মডিউলাস ভ্যালু বের করেছে মানে একটা ভ্যালু আসবে, কিন্তু এটা ক্ষেত্রে পুরোপুরি কমপ্লেক্স নাম্বার। তাহলে এই কমপ্লেক্স নাম্বারকে কিন্তু আমরা কম্পেয়ার করা এখনো পর্যন্ত কোনো ফর্মুলা শিখিনি, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার ডাইরেক্ট এদের কোনোটিই নয়, আমরা কম্পেয়ার করতে পারবো না। ঠিক আছে, ক্লিয়ার। এরপর 4 নাম্বার, 4 নাম্বার কি আছে, 1 + √/, দেখতে পাচ্ছ এটা, তাহলে জেড করে নিচ্ছি, হ্যাঁ 1 + 8 কে √8 এ থাক, আর এটা আয়োটা করে নিলাম, যে √/-1 = আয়োটা। তাহলে এর মডিউলাস ভ্যালু বের করতে বলেছে, তাহলে আমরা কি জানি, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, 1 + 8 9 3, দ্যাট ইজ সি অপশন। এতটুকু অঙ্কটা ক্লিয়ার, দ্যাট ইজ সি অপশন। এবার নেক্সট দেখো নাম্বার 5, জেড জটিল সংখ্যার মডিউলাস দিয়ে দেওয়া আছে, তার মানে আর দিয়ে দেওয়া আছে, বা তুমি এটাও ধরতে পারো, কত দিয়ে দেওয়া আছে 3, অ্যামপ্লিটিউড দ্যাট মিন্স থিটা দিয়ে দেওয়া আছে -π/4। আমাদের বের করতে বলেছে জেড এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, তাহলে লাইনটা লিখে দাও যদি তুমি নোট করতে চাও, জেড এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকার হবে জেড ইকুয়াল টু, ওটা লিখে দিবে। তাহলে আমরা কি জানি, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা, আর এর ভ্যালু কি আছে 3, বসিয়ে দাও, cos থিটার ভ্যালু কি আছে -π/4, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, প্লাস আয়োটা। ঠিক আছে, এবার আয়োটার পরে কি আছে সাইন -π/4, এবার লক্ষ্য করো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কসের তো মাইনাস, তোমরা জানো প্রথমে শিখিয়েছি কস মাইনাসটাকে গিলে খাবে, ঠিক আছে, প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, একবার ভ্যালু পুট করে দাও, হ্যাঁ 1/√2, আর সাইন তো মাইনাস বের করে দেবে, তো বাইরে বের হয়ে গিয়ে মাইনাস হয়ে গেল, আয়োটা এটাও ভ্যালু সাইন π/4 এর ভ্যালু 1/√2। ঠিক আছে, আচ্ছা ও আচ্ছা ভ্যালু পুট করেনি, তো ভ্যালু পুট করেনি তো ঠিক আছে, ভ্যালু বাদ দিয়ে দাও, যদি এরকম অপশন থাকে এটা তো হবে, তো এটা অপশন থাকলে কি জানো তো √2টাও কিন্তু কমন নেওয়া থাকবে, ঠিক আছে, এটা অপশন নেই কোনো ব্যাপার না। চলো তাহলে এইবার কি দাঁড়াচ্ছে বুঝতে পারলে, এবার ভ্যালু থাকতে পারে, ভ্যালু পুট করে দিতে পারলে, এবার ভ্যালু যদি না থাকে তাহলে কি দাঁড়াবে, এরকম সেম টু সেম করে হয়ে যাবে cos π/4, ঠিক একই কনসেপ্ট, মাইনাসটাকে ও গিলে খেয়ে নিল, কিন্তু এ আর খেতে পারলো না, বাইরে বের করে দিয়েছে, তাহলে মাইনাস সাইন π/4, দ্যাটস অ্যান্সার, cos π/4 মাইনাস আয়োটা সাইন π/4, দ্যাট ওয়ান সি অপশন। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখো 6 নাম্বার, z = -2 আছে, এর
অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। তাহলে এইটা ছোট্ট করে দেখাচ্ছি, দেখো। তাহলে জেড ইকুয়াল টু -2 প্লাস আয়োটা করতে পারি কিনা আমরা, বলো। 0 আয়োটা, হ্যাঁ, আয়োটা 0, হ্যাঁ, এরকম করে দিই, আয়োটা 0, ঠিক আছে, -2 প্লাস আয়োটা 0। তাহলে এখানে কি আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কিনা বলো তো, এটা প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস। তাহলে সাপোজ মনে করো এই জায়গাটাতে হচ্ছে যে -2, 0 এই বিন্দুটা, তাহলে এই থিটাটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টের রুলস আমাদের কি ছিল, চলো একবার প্রথমে পড়ছো তো দেখে নাও। সেকেন্ড কোয়াড্রেন্টের রুলস খুব ইম্পর্টেন্ট বলেছিলাম, দেখো। সেকেন্ড কোয়াড্রেন্টে হলে কি দাঁড়াচ্ছে, π/2 থেকে পায়ের মধ্যে থাকবে ভ্যালু, দ্বিতীয় পাদে থাকলে π/2 থেকে পায়ের মধ্যে, এটা মনে রাখতে হবে কিন্তু, π/2 থেকে পায়ের মধ্যে থাকছে। ওকে, ক্লিয়ার। তাহলে এখানে তাহলে এই কথা লেখো যে জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড থিটা হলে, ঠিক আছে, আমি এএমপি লিখছি, এএমপি থিটা হলে কি হবে বলো তো, tan থিটা ইকুয়াল টু y/x, তাই ছিল না, এটা y, তাহলে 0/x কি আছে, -2, তাহলে এটা তো 0ই হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি লিখবে যে tan থিটা ইকুয়াল টু tan 0 ডিগ্রি ভ্যালু তো 0, তাহলে তুমি 0 বসিয়ে দিবে থিটা। কিন্তু আমরা কি জানি, সেকেন্ড কোয়াড্রেন্টে হলে π/2 থেকে পায়ের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এইবার ভালো করে লক্ষ্য করো যে প্রকৃতপক্ষে কিন্তু পয়েন্টটা কি এখানে থাকছে, যেহেতু 0, আর 0 তো আর এখানে যায় না, এখানে হয়, হ্যাঁ কিনা বলো, পুরো ডিটেলস বোঝানোর জন্য ওটা দিলাম, এখানে হয়। আর আমরা আরেকটা নিয়ম কি শিখেছি, যদি এটার উপর থাকে 0, এটার উপর থাকে π/2, এটার উপর থাকলে পাই, ঠিক আছে, আমরা তো এটাই জানলাম। দেখো আর একবার রিপিট দেখো, এটা ক্লিয়ার মাথায় থাকতেই হবে। তাছাড়া দেখো 0 π/2 পাই মাইনাস π/2, 0 প্রথমটাতে, তারপরটাতে পাই, π/2 তারপরটাতে পাই, আর নিচেরটাতে যেটা আছে মানে এটাতে 0, এটাতে তোমার হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, আর এটা মাইনাস π/2। আর এখানে তো ঠিক একই রকম ভাবে হচ্ছে অবস্থান করছে, ঠিক আছে। পুরো জায়গাটা ওখানে বোঝানোর জন্য আমি এটা তোমাদের দেখালাম যে এখানে কিন্তু প্রকৃতপক্ষে এখানে কিন্তু 0 থাকবে না, 0টা এখানে আছে। এইবার রিয়েল ইমেজটা দেখো, যদি এটা ইমাজিনারি ইমেজ, রিয়েল না, ঠিক আছে, এটার উপর অবস্থান করছে, কি -2, 0। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা কি দাঁড়াচ্ছে, তোমরা প্রকৃতপক্ষে এখানে 0 দেখতে পাবে, কিন্তু আমরা কি জানলাম, tan পাই, ঠিক আছে, তার মানে থিটা ইকুয়াল টু পাই। তাছাড়া 0ই কিন্তু, এটা তো 0 আসছে। এবার tan পাইয়ের ভ্যালু তো 0, π/2 এর ভ্যালু কি আছে, ইনফিনিটি, অসংজ্ঞাত যেটা বলা হচ্ছে, ওকে। আর পাইয়ের ভ্যালু কিন্তু কি দাঁড়ালো, 0 ডিগ্রি ভ্যালু 0, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এটা, দেখো একটু জন্য এখানে তুমি কনফিউজ হয়ে যাবে যে স্যার আমার তো 0 বেরোচ্ছে, কিন্তু বলা হয়েছে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে কি কন্ডিশন হবে, আবার যদি তোমার এক্সেসের উপরে থাকে, অক্ষের উপরে থাকে, তাহলে এটা 0, এটা π/2, এটা পাই, এটা -π/2, এটা মনে রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পেলাম পাই, যদি এটুকু দেখে কিন্তু আমরা অ্যান্সার বলে দিতে পারবো পাই, বুঝতে পারলে। এটা দেখতে পাচ্ছ, শুধু এতটুকু দেখলে দেখতে পাচ্ছ যে কোন কোয়াড্রেন্টে আছে, এটা অ্যাক্সিসের উপরে থাকছে, তাই এটা আমরা জানি অ্যাক্সিসের উপরে থাকলে এখানে থাকলে 0, এখানে π/2, এখানে পাই, এখানে -π/2, ব্যাস কমপ্লিট, ঠিক আছে। দেখো এরপরে কিন্তু আমরা ডাইরেক্ট ওইভাবেই করব, এটা আরো বেটার হচ্ছে। দেখো এটার ক্ষেত্রে আরো একটু দেখো ভালো বুঝতে পারবে, এটা আমরা কিছুই করব না, শুধু এটা মানলাম। এটাতে কি দাঁড়াচ্ছে, জেড ইকুয়াল টু কি 0 + 3 আয়োটা, তাহলে এটা কোন অ্যাক্সিসে থাকছে, এখানে না, এক্স এর দিকে তো 0, ওয়াই এর দিকে 3 এখানে আসছে, আর এটাতে থাকলে আমরা কি জানি π/2, ব্যাস। আর কিছু করতে হলো এগুলো, এত কিছু গল্পের কোনো প্রয়োজন নেই, আমরা এখানে জেনে গেলাম তো। এবার ক্লিয়ার আশা রাখি। দেখো এখানে পুরো ডিটেলসে দেখালাম,
প্রথমত পয়েন্টটাও সেকেন্ড কোয়াড্রেন্ট যে কোনো এক জায়গায় বসালাম, তারপর দেখো পৌঁছে গেলাম। এখানে এসে বুঝতে পারলাম যে না, আমরা পাচ্ছি না ওইভাবে ডাইরেক্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন অ্যাক্সিসের অনুসারে তারপর অ্যাক্সিসে, এতে তোমার আশা রাখি আগের যে আমরা যেভাবে বের করতে হবে মেইনলি সেটাও আমরা জানলাম, আর অ্যাক্সিসের উপর থাকলে সেটাও জানলাম। আর এখানে তো ডাইরেক্ট আমরা বের করতে পারছি π/2। ঠিক আছে, এবার দেখো নেক্সট 8 নাম্বার, x প্লাস আয়োটা y ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে এখানে তো করার কোনো ব্যাপারই না, x ও 0 y ও 0, আমরা ফর্মুলাতে জেনে আসলাম। কি ছিল ফর্মুলায়, যে x প্লাস আয়োটা y যদি 0 হয় তাহলে x ও 0 হবে, y ও 0 হবে। কেন 0 হবে? কারণ x প্লাস আয়োটা y ইকুয়াল টু 0 প্লাস 0 আয়োটা বা আয়োটা 0, এই করো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে x এর পার্ট কি বলেছিলাম, রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্টটা সমান। ঠিক আছে, তাহলে x ও 0 y ও 0। এরপরে নাম্বার 9, খুব ভালো, এটা আসে পরীক্ষায়। নাম্বার 9, 1/আয়োটা। এই 1/আয়োটাকে কি করা যায়, দেখো জেড করে নিচ্ছি। হ্যাঁ, 1/আয়োটা, এটাকেও আমাদের কি বের করতে বলেছে, অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। এটাকে কনজুগেট দিয়ে লভারকে গুণ করতে হবে। অ্যাকচুয়ালি কনজুগেট কি আছে, আয়োটা দিয়ে লভারকে গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে, উপরে আয়োটা নিচে আয়োটা স্কোয়ার, তার মানে মাইনাস আয়োটা দাঁড়াচ্ছে, কারণ এটা -1 মাইনাস আয়োটা পেলাম। এবার এই মাইনাস আয়োটাকে কি দাঁড়াচ্ছে, 0 মাইনাস আয়োটা নিশ্চয়ই। এবার আসো কোন কোয়াড্রেন্টে থাকছে, প্লাস মাইনাস, তাহলে আমরা এটা জানি প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, তারপর এটা প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস তো এখানে অবস্থান করছে কিনা, তাহলে কি আর করতে হবে কি, এটা অ্যান্সার অ্যামপ্লিটিউড এ এমপি, ক্যাপিটাল লিখলেও চলবে, এ এমপি অফ জেড, আমি জেড ধরে নিয়েছি এটা। ঠিক আছে, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো, -π/2। কি ডিটেলস করতে যাচ্ছ, আমরা তো অ্যাক্সিসের উপরে আমরা জানলাম, আমি তো তোমাদের ডিটেলস একটা করলাম এবং অ্যাক্সিসের উপরে সবকিছু জানালাম। তো অ্যাক্সিসের উপর আমরা পেয়েছি, অ্যাক্সিসের উপর পেলে তো আমার তো কোনো ব্যাপারই না, ডাইরেক্ট অ্যান্সার করবো। ঠিক আছে, -π/2। আর যদি করতে চাও তো করো, থিটা হলো, তাহলে tan থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, y/, তাহলে -1 কি 0, বাস কি হয়ে গেল, এটা 0 নিচে থাকে নাকি, অসংজ্ঞাত, অসংজ্ঞাত কোথায় হয়, π/2 তে হয়। ঠিক আছে, তো π/2 এবার কোন কোয়াড্রেন্টে আছে, এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে -π/2, ঘুরে ফিরে ওই জায়গাভাবে যেতে হচ্ছে আমাদের, কারণ এটা অসংজ্ঞাত হচ্ছে কিনা, অসংজ্ঞাত কত ডিগ্রি ভ্যালু, ঠিক আছে π/2 ডিগ্রি ভ্যালু, তো π/2 তাহলে থিটা ইকুয়াল টু π/2 হচ্ছে। এবার থিটা π/2 যখনই তুমি অ্যান্সার করবে ভুল হয়ে গেল, কেন, কারণ চতুর্থ কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে সেক্ষেত্রে, ঠিক আছে, যে সেক্ষেত্রে আমাদের কি ছিল, চলো আরেকবার কন্ডিশন দেখে নাও, আমরা এই কন্ডিশন জানলাম, এবার আরেকটা মেমোরাইজ রাখতে হবে ভালোভাবে, তোমাদের বারবার আমি এই জায়গাটা বলছি সতর্ক হতে। কি ছিল, -π/2 থেকে 0, ঠিক আছে, -π/2 থেকে, দেখো মনে রাখার প্রসেসটা আমি আরেকবার তোমাদের বলছি ডিটেলসে, আরেকবার মনে রাখার প্রসেস। আমরা এটাতে পেলাম 0, এটা π/2, এটা পাই, আর এটা -π/2। যদি ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে 0 থেকে π এর মধ্যে, এই অ্যাক্সিসে থাকলে 0, এই অ্যাক্সিসে থাকলে π/2। এইবার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে এটার মধ্যে থাকলে π/2 থেকে π এর মধ্যে, যদি এই অ্যাক্সিসে থাকে π/2, এই অ্যাক্সিসে থাকলে π। আবার থার্ড কোয়াড্রেন্টে π থেকে -π/2 এর মধ্যে, যদি অ্যাক্সিসে থাকে, অ্যাক্সিসের ব্যাপারটা বললাম, বারবার রিপিট করছি না, এটাতে হলে -π/2। ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে -π/2 থেকে 0 এর মধ্যে, ঠিক আছে, অ্যাক্সিসে থাকলে অ্যাক্সিসের ব্যাপারটা আলোচনা হলো। ঠিক আছে, আমাদের এই কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্ট যদি অ্যাক্সিসের উপরে থাকছে, এই কারণের জন্য যদি এই কোয়াড্রেন্টে কোথাও থাকে, তাহলে আমরা কিন্তু এর মধ্যেই লাই করতে হবে থিটা। তুমি এখানে হিসাবে তো +π/2 থাকবে, দেখো অসংজ্ঞাত হচ্ছে না, অসংজ্ঞাত, যখনই অসংজ্ঞাত তুমি দেখলে তাহলে কি বসাবে, +10 হিসেবে জানো,
tan π/2 বসাবে। তাহলে থিটা ইকুয়াল টু যখনই π/2 লিখলে ভুল হয়ে গেল, এখানে লিখতে হবে -π/2। এখানে আগেই মাইনাসটা এখানে -π/2, কারণ পাশে লিখে দিতে হবে যেহেতু বিন্দুটি জটিল তলের চতুর্থ পাদে অবস্থিত। এত ডিটেলসে করতে হবে, তারপরেও তোমার মিস্টেক হওয়ার চান্স রয়েছে। তার কারণে কি করতে হবে, আগে আমাদের এখানে মাইনাস একটা দিতে হবে। কেন মাইনাস দিলাম সেটা ব্র্যাকেটে বলে দাও, যে চতুর্থ কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে, চতুর্থ পাদে অবস্থিত। এবার ক্লিয়ার হলো ব্যাপারটা, ঠিক আছে, এক্সিস অনুসারে হলে খুব ভালো। এরপর নাম্বার 10, যে কোনো দুটি জটিল সংখ্যা জেড, এর নিচে কোনটা, এটা তো আমরা জানি। ধরো এটা হচ্ছে, এটা লেস দ্যান, আমরা কি জানতাম, এটা প্লাস এটা লেস দ্যান ইকুয়াল টু প্লাস এটা। দেখো এই কন্ডিশনটা কোথায় আছে, এটা গ্রেটার দ্যান বলা আছে, তাহলে এটা হচ্ছে না, প্লাসের একটা হচ্ছে না। এইবার মাল্টিপ্লাই ক্ষেত্রে আমরা জানতাম ইনটু Z2, এটা তো আমরা সমান জানি, এটা ইকুয়াল জানা আছে, তাহলে ডি অপশন, এটা ইকুয়াল জানা আছে, ঠিক আছে। 10 নম্বরে অপশন ডি। নেক্সট দেখো 11 নম্বর। 11 নম্বরে আছে sin x প্লাস আয়োটা sin 2x, আর একটা cos x মাইনাস আয়োটা sin 2x রয়েছে। একে অপরের অনুবন্ধী বলা হয়েছে, ঠিক আছে। তাহলে একে অপরের যদি অনুবন্ধী হয়, তাহলে আমরা কি জানি যে z ইকুয়াল টু x প্লাস আয়োটা y, আর এটা আমরা কি জানি x মাইনাস আয়োটা y। এই পার্টটা আর এই পার্টটা সমানে হবে, রিয়েল আর হচ্ছে যেটা ইমাজিনারি পার্টের এই পার্টটা সমান হয়, আর কনজুগেট থাকার জন্য মাঝখানে একটা মাইনাস। তাহলে সেক্ষেত্রে দেখো এটা এটা সমান নেই, যদিও cos আছে, একটা ডিগ্রিতে সমান আছে না π/2। তো যদিও আমাদের n দিয়ে দেওয়া আছে, এখানে ত্রিকোণমিতি তোমাদের সমাধানে যে চ্যাপ্টারটা আছে সেটার উপর ডিপেন্ড করবে, আর এটার সঙ্গে আবার এটা সমান আছে। তাহলে এইবার দেখো মাইনাস কিন্তু নিব না, sin x ইকুয়াল টু cos x, এই পার আসলো sin x বাই cos x ইকুয়াল টু 1, tan x ইকুয়াল টু tan π/4। তাহলে x ইকুয়াল টু, এটা সূত্র হচ্ছে tan x ইকুয়াল টু tan আলফা, মানে tan থিটা ইকুয়াল টু tan আলফা। তাহলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, আলফা হচ্ছে π/4, হোয়ার n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, n হচ্ছে যে কোনো বলে দেওয়া আছে। তো এটা আমরা x এর ভ্যালু পেলাম, এবার এটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তাহলে এটাও ওই একই ব্যাপারই দাঁড়াচ্ছে, একবারে এটা এই পুরো লাইনটা তাই হবে, এটা ইকুয়াল টু এটা করলাম, এই পর্যন্ত আসলাম, এখানে আসবে ডাইরেক্ট 2 আসবে, হ্যাঁ না পুরোটাই করাচ্ছি। দাও sin 2x ইকুয়াল টু cos 2x, তাহলে একবার করে দিচ্ছি, এবার tan না, একবার tan করলাম কিন্তু, ঠিক আছে, ইকুয়াল টু 1, এখানে একবার করে দিচ্ছি tan π/4, tan π/4, ওকে। আচ্ছা তাহলে 2x ইকুয়াল টু π/4 প্লাস n পাই, আচ্ছা n পাইটা আগে লিখতে হবে, হ্যাঁ n পাই প্লাস π/4, যদিও পরে লিখলে অসুবিধা ছিল না। x ইকুয়াল টু n π/2 প্লাস কি দাঁড়াচ্ছে π/8, ওকে, এটা আসলো। এবার এই x এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনকে যদি পুট করে দেই, তাহলে দেখবে যে এই পার্ট আর এই পার্টটাই সমান হবে না। কেন সমান হবে না, দেখো এই পার্টটা যদি আমি বসিয়ে দিই, তাহলে এটা তোমার n পাই প্লাস π/4, দ্যাট মিনস n এর মান যদি 1 2 3 4 এভাবে যদি বসাও, তাহলে কখনো তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার পাই প্লাস আছে π/4, তাহলে কখনো তুমি থার্ড কোয়াড্রেন্টে পাচ্ছ, আবার যদি 2 বসানো হয় তাহলে কখনো ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট থার্ড এরকম, তার মানে প্লাস মাইনাস হবে, ঠিক আছে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস থার্ড কোয়াড্রেন্টে মাইনাস। তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু সমান হবে না, তাহলে আমরা বলতে পারবো যে ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, তাহলে একে অপরের অনুবন্ধী করণই হবে না, ঠিক আছে, x এর কোনো মানেই হবে না, কারণ প্রথমেই এটাই হবে, ঠিক আছে, কোনো মানেই এটা হবে না।
ক্লিয়ার? অ্যান্সার ডি হবে কিন্তু। নেক্সট দেখো 12 নাম্বার, আয়োটার ভ্যালু দিয়ে দেওয়া আছে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। 1 প্লাস আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা কিউব প্লাস আয়োটা পাওয়ার 4। যদিও আমরা জানি আয়োটার ভ্যালু বসানোর দরকার নাই, এটার আমরা মান কি জানি, আয়োটা স্কোয়ার মান -1, আর আয়োটা কিউবের মান জানি আমরা মাইনাস আয়োটা, আর এটা হচ্ছে +1 আয়োটা টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এটা আর এটা কাটছে, এটা কাটছে, 1 অ্যান্সার দাঁড়াচ্ছে অপশন বি। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকুই অঙ্ক, আর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এতটুকু হলেও অঙ্কটা ইম্পর্টেন্ট। এরপর 13 নাম্বার, এটা দিয়ে দেওয়া আছে তো বিশুদ্ধ বাস্তব অংশ, যেটা মানে প্রথমের পার্টটা, তাহলে নিচে শর্ত পূর্ণ হবে। ঠিক আছে, একটি বাস্তব অংশ হলে তাহলে দেখো এটা মাল্টিপ্লাই করে দাও, এ সি মাল্টিপ্লাই করে নিচ্ছি কিন্তু, হ্যাঁ, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হলো, আর এটার সঙ্গে এটা প্লাস আয়োটা এডি প্লাস আয়োটা বিসি প্লাস বিডি আয়োটার স্কোয়ার, আয়োটা প্রথম লিখলে হতো, তাহলে এখানে হয়ে যাচ্ছে এসি, আর এটা আছে পরে লিখছি এডি প্লাস বিসি, আয়োটাকে সামনে লিখলাম মাইনাস বিডি। কেন? আয়োটা স্কোয়ারের ভ্যালু কি আছে? -1। এটা কিন্তু আমি তার পরের লাইনটা লিখছি, হ্যাঁ। তাহলে এ সি মাইনাস বিডি, এটা হচ্ছে বাস্তব পার্ট, প্লাস আয়োটা এডি প্লাস বিসি, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এবার কোশ্চেনে কি আছে, একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা, তার মানে এই পার্টটা কিন্তু 0। ঠিক আছে, এই পার্টটা কিন্তু আমাদের 0, এই পার্টটা কিন্তু 0। ওকে, বুঝতে পারলে কেন বলা হচ্ছে বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে? তার মানে এই পার্টটা নেই, তবে আমি বাস্তব পাবো, রিয়াল পার্টটা পাবো। এই শর্ত হওয়ার শর্ত হচ্ছে কি, এসি মাইনাস বিডি ইকুয়াল টু 0, তারপরে এসি ইকুয়াল টু 0, তারপরে এডি ইকুয়াল টু 0 না, তারপরে বিসি প্লাস এডি, হ্যাঁ ডি, এটা 0 হতে হবে। এটা 0 হলে তবে আমি রিয়াল পার্টটা পাবো, তাছাড়া পাবো না, এটাই শর্ত। এডি প্লাস বিসি অর বিসি প্লাস এডি ইকুয়াল টু 0, এটা 0 হলে তবেই আমরা রিয়াল পার্টটা পাবো। অ্যান্সার তো বুঝতে পারছো, আর কি দেখানোর দরকার আছে? এই পার্টটা 0 হচ্ছে, ওটা অ্যান্সার লেখার প্রয়োজন নেই। এরপরে দেখো 14 নাম্বার, এটা কাল্পনিক বলা আছে, তার মানে আগেরটার মতোই ঘটনা। এটা মাল্টিপ্লাই করে দাও, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই এ এক্স, তারপর এটার সঙ্গে এটা মাইনাস আয়োটা এ ওয়াই প্লাস আয়োটা বি এক্স মাইনাস আয়োটা স্কোয়ার বি ওয়াই, তার মানে এ এক্স, এটা মাইনাসটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, আগে লিখছি, এবার আগেরটাতে লিখলাম, এবার একবার লিখছি বি ওয়াই মাইনাস, আমাদের এটা কি বলেছে, একটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, তার মানে এই পার্টটা 0, তো লিখে দিচ্ছি আয়োটা, মাইনাসটা নিয়ে নিচ্ছি কমন, তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স, এটা তো মাইনাস আয়োটা স্কোয়ার আছে, আর আয়োটা স্কোয়ার -1, তার -1 আছে প্লাস, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0, কারণ বিশুদ্ধ কাল্পনিক বলা হয়েছে, মানে একটি কাল্পনিক সংখ্যা, তার মানে এটা 0 না হওয়া পর্যন্ত কাল্পনিক হবে না, মানে এটা 0, মানে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0, এ নাম্বার অপশন। ঠিক আছে, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0, অপশন এ। নেক্সট দেখো, যেহেতু কাল্পনিক হতে গেলে ওটা 0 হতে হবে, তাছাড়া হবে না। এবার 15 নাম্বার, নিচের কোনটি z ইকুয়াল টু 1 জটিল অ্যামপ্লিটিউড, এটাও চার্টেড গ্রাফ আমরা করব। তাহলে z ইকুয়াল টু কি আছে, 1 প্লাস আয়োটা ইন্টু 0, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 1, এক্স এর দিকে থাকছে 1, আর ওয়াই এর দিকে নেই, তার মানে এই কোঅর্ডিনেটেই থাকছে, আর এখানে থাকলে আমরা কি জানি, 0 জানি, ব্যাস। আর কিছু করতে হবে কি, ডিটেলসের প্রয়োজন আছে? মনে হয় না, কারণ ডিটেলস আমি আগে আলোচনা করে নিয়েছি। ঠিক আছে, তাহলে 15 এর এ নাম্বার অ্যান্সার। নেক্সট দেখো নাম্বার 16, এটা মডিউলাস ভ্যালু বের করতে বলেছে। তো ডিভিশনের ক্ষেত্রে আমরা মডিউলাস শিখলাম, এটা
জেড ওয়ান এক্সট্রা জটিল দরকার আছে জটিলভাবে করার প্রয়োজন নেই। কনজুগেট দিয়ে অপরকে গুণ করলাম, গুণ করে কি আসলো সাজালাম, তারপরে মডুলাস প্রয়োজন নেই। আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা আমরা জানি যে জেড টু এর হোল মডিউলাস মানে এটা, এটা আমরা জানি। তো আমি এটাই ফর্মুলা অ্যাপ্লাই করব। মডিউলাস সাইন দিয়ে দাও 1 মাইনাস আয়োটা বাই √5 মাইনাস আয়োটা √3, ব্যাস কমপ্লিট। তাহলে এটার উপরের মডিউলাস এক্সট্রা ভাবে দেওয়ার দরকার নেই, একবারে আন্ডার রুট 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার, কেন মাইনাস আই আছে তার মানে -1 আছে, এটা √5 তার স্কোয়ার প্লাস মাইনাস √3 তার স্কোয়ার, কেন কারণ এখানে মাইনাস আছে তাই। ঠিক আছে, একবার মডুলাস করে দিলাম, কিন্তু বুঝতে পেরেছো এটা লিখলাম না, মানে এই লাইনটা লিখলাম না, একবারে করলাম, বুঝতে পেরেছো? এটা আলাদাভাবে লিখলাম, তারপরে প্রয়োজন নেই, আমরা এমসিকিউ কোশ্চেন করছি। তাহলে উপরে হচ্ছে 1 1 2 আর নিচে এটা হচ্ছে 5 আর এটা হয়ে গেল 3 8, তাহলে √2/8 আর 8 মানে কি দাঁড়াচ্ছে 2√2, 1/2 অ্যান্সার। Let's finish 1/2 অ্যান্সার সি, 16 এর সি নাম্বার। এতটুকু করলেই যথেষ্ট, আর এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপর নাম্বার 17, নিচের বিবৃতিগুলি কোনটি সত্য বলা হয়েছে? 17 দেখো, জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে, এটা কিন্তু বার চিহ্ন আছে, ঠিক আছে, জেড মাইনাস না, এটা জিরো হওয়ার কোনো ব্যাপার না, এখানেও কিন্তু এই চিহ্নটা আছে, ওটা ছোট্ট হয়ে গেছে, এখানে ওটাকে ইরেজ করছি, ছোট হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটাতে তোমরা জানো কনজুগেট ওটা। তাহলে ডিটেলসই পড়ে দিচ্ছি। তাহলে এ না, আমরা এক্স দিয়ে করছি না, এক্স প্লাস আয়োটা ওয়াই এর কনজুগেট হবে এক্স মাইনাস আয়োটা ওয়াই। তাহলে জেড মাইনাস যদি করে দেই তাহলে তো হচ্ছে না, প্লাসটাই করে দিই, তাও জিরো হবে কি? প্লাস করলেও তো জিরো হচ্ছে না। যদি আমরা প্লাস করে দিই তাহলে এই পার্টটা হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে 2x দাঁড়াচ্ছে। আর যদি মাইনাস করে দিই তাহলে x কাটছে, তাহলে এটা 2 আর এটা y দাঁড়াচ্ছে, কোনটা জিরো হবে না, তার মানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। এবার সি নাম্বারটা দেখো, কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। এটা একটু যাচাই করা যাক। তাহলে এইটা আমাদের মডিউলাস ভ্যালু কি আছে, √x² প্লাস y²। এইবার দেখো এটা আমাদের রিয়েল অংশ, এই রিয়েল অংশটা x এর সঙ্গে সমান হতে পারে না বলা হয়েছে, বা এর সঙ্গে কি মডিউলাস থেকে বড় হতে পারে না, মানে এর থেকে বড় হতে পারে না। দেখো লক্ষ্য করে দেখো, এটা অলরেডি স্কোয়ার রয়েছে প্লাস y² রয়েছে, আর এটাকেও যদি আমি স্কোয়ার করে দেই তাহলে এটার সঙ্গে, ঠিক আছে, এটাকে আচ্ছা দেখো পুরো ব্যাপারটা এইভাবে দেখাই। যদি বলা হচ্ছে যে মডিউলাস থেকে বড় হতে পারে না, তার মানে ছোট, তাহলে এইটা এরকম ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, ইকুয়ালটাও দেখিয়ে দিচ্ছি, x² প্লাস y²। তাহলে যদি আমি স্কোয়ারিং বোথ সাইড করি, x² প্লাস y²। এবার লক্ষ্য করো, এইটা x² এই পার্টটা, ঠিক আছে, ইকুয়াল, দেখতে পাচ্ছ সঙ্গে y² পার্ট রয়েছে, আর এটা কিন্তু আমাদের কোন পার্টটা আছে, মডিউলাস পার্টটা। তার মানে x এই রিয়েল পার্ট থেকে অবশ্যই সবসময় বড়, কারণ y² থাকবেই, ঠিক আছে, y² ভ্যালু আছে, এই কারণের জন্য সবসময় বড় হবে, কিন্তু ছোট হবে না। তাহলে কি বলছে, কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডিউলাস থেকে বড় হতে পারে না, এ কোনো রকম ভাবে বড় হতে পারে না, এটা বড় হবে, এ ঠিক আছে ছোট হবে, বুঝতে পারছো, কারণ সঙ্গে একটা y² ভ্যালুটা রয়েছে, এই কারণের জন্য। ক্লিয়ার হলো? আমি এটা হিসাবে সুবিধার্থে এটা দেখালাম, কারণ এখান থেকে তোমরা বুঝতে পারছো। তাহলে এটা সত্য হচ্ছে, তাহলে অ্যান্সার কিন্তু সি। আর ডি নাম্বারটা অনুবন্ধী করণে যদি আমরা দুটো নিয়ে নিই, ঠিক আছে, তাদেরকে প্লাস করলে বাস্তব হতে পারে, প্লাস করলাম বাস্তব হবে, কিন্তু তারা একে অপরে যে অনুবন্ধী জটিল রাশি হবে তা না, এরকম অনেক এক্সাম্পল রয়েছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু সবসময় সত্য না, এটা সবসময় সত্য। নাম্বার সি। এবার 18 নাম্বারটা দেখো, Z1 ও Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে, এরা পরস্পর একদম কনফার্ম, তাহলে
Z1 আর Z2। Z1 হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে x প্লাস আয়োটা y, আর তাহলে Z2 যদি অনুবন্ধী হয় z মাইনাস আয়োটা y। এদের যদি প্লাস করে দিচ্ছি তাহলে এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে, তাহলে এই পার্টটা থাকছে। তাহলে কি হচ্ছে বাস্তব, কাল্পনিক ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা আমরা বলতে পারি এটা, কারণ তোমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কারণ এক্স আর ওয়াই মাইনাস হতে পারে, নেগেটিভ হতে পারে, কোনো অসুবিধা নেই তার জন্য, বা দুটোও নেগেটিভ হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কোনোভাবেই বলতে পারবো না সে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে না ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, তবে সেটা বাস্তব। কারণ তোমরা জানো যে ওই পার্টটা আমাদের বাস্তব পার্ট, আর বাস্তব পার্ট যোগ করলে বাস্তব হবে, সে ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, ডাজন্ট ম্যাটার। তাহলে অ্যান্সার হচ্ছে বাস্তব, রিয়েল পার্ট। কারণ আমরা জানি এটা রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, এটা ইমাজিনারি পার্ট। ইমাজিনারি কেটে যাচ্ছে, ঠিক আছে, কাল্পনিক পার্ট কেটে গেল, রিয়েল পার্টটা থাকছে, ব্যাস হয়ে গেল বাস্তব। ধনাত্মক ঋণাত্মকের কোনো ব্যাপার নেই। এবার 19 নাম্বার। 19 নাম্বারে তোমাদের কিন্তু একটা চিত্র ড্র আছে, তাই না? আমার এখানে ড্রটা হয়নি, ঠিক আছে, টাইপিং অসুবিধা হয়েছে, ঠিক আছে, এই কারণের জন্য। তবে এটার ক্ষেত্রে যেটা তোমরা বইটা মিলিয়ে দেখো আছে, তো যে সামুদ্রিক একটা ড্র করা আছে, চিত্র দেখানো হয়েছে, তার P3 দ্বারা যে বিন্দুটা সূচিত হবে, এটা সম্ভবত, যেহেতু চিত্রটা ড্র করা নেই আমার, এটা অ্যান্সার সম্ভবত এটা Z1 প্লাস Z2 হবে, ঠিক আছে। এটাতে সম্ভবত, যেহেতু চিত্রটা নেই বুঝতে পারছো, এটা সামুদ্রিকের কর্ণকে নির্দেশ করবে, ঠিক আছে, অ্যান্সার কিন্তু এ হবে। ওকে, এবার দেখো নেক্সট, এটার জন্য সরি। হ্যাঁ, এবার 20 নাম্বার। জেড এবং অন্য একটি জটিল সংখ্যার কোণদ্বয়ের সমষ্টি দিয়ে দেওয়া আছে। তার মানে আমরা জেড ধরে নিচ্ছি, কোণদ্বয়ের সমষ্টি, কোণটাও ধরে নিচ্ছি থিটা, ঠিক আছে। আচ্ছা, কোণদ্বয়ের সমষ্টি বলা আছে, আর কি বলা আছে, জটিল সংখ্যাটিকে লেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো এটা আমরা ধরে নিই, কোণ যেহেতু দিয়ে দেওয়া আছে না, তাহলে cos থিটা আর cos থিটা আর cos থিটা আর কে ব্র্যাকেটেই থাক, প্লাস আয়োটা সাইন থিটা। এখানে তোমাদের হচ্ছে মডিউলাস ভ্যালু আর থিটা, আর আরেকটাতে কি দেওয়া আছে, এটা অ্যামপ্লিটিউড আকারটা কিন্তু, হ্যাঁ, মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে ধরলাম, যেহেতু থিটা কোণ বলে দেওয়া আছে। তো আরেকটা দিয়ে দেওয়া আছে, আরেকটা ধরে দিচ্ছি ডব্লিউ, তাহলে এটা আর ওখানে থিটা কি দিয়ে দেওয়া আছে, পাই, দুটো যোগ করে এটার সঙ্গে, তাহলে এটা থিটা মানে দুটো যোগ করে পাই হয়েছে। এটা যদি আমরা থিটা 1 করি, তাহলে থিটা 1 প্লাস থিটা সমান পাই, তাহলে থিটা 1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, পাই মাইনাস থিটা। তাহলে এখানে হয়ে যাচ্ছে কস, সেকেন্ড ব্র্যাকেট করো, পাই মাইনাস থিটা প্লাস আয়োটা সাইন পাই মাইনাস থিটা, ঠিক আছে, যেহেতু দুটো প্লাস করে পাই বলা হয়েছে। এইবার এটা আর এটা কোন কোয়াড্রেন্টে থাকছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে মাইনাস কস, আচ্ছা মাইনাসটা এখানে রেখে নিচ্ছি, মাইনাস কস থিটা, আর এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, সেকেন্ড কোয়াড্রেন্টে তো এ পজিটিভ আছে, তাহলে প্লাস পাই সাইন থিটা পেলাম। আচ্ছা, এখানে আমরা মাইনাসটা কমন নিয়ে বাইরে বের করে নিচ্ছি, আর কস থিটা মাইনাস আয়োটা সাইন থিটা। এবার দেখো এর কনজুগেট কিনা এটা, ঠিক আছে, শুধু এটা, তাহলে এটা মাইনাস এই, কারণ আমরা জানি এর কনজুগেট জেড বার হয়ে যাবে, আর ধরে নিয়েছি যেহেতু আরটাই থাকবে, আর cos থিটা মাইনাস আয়োটা সাইন থিটা, দ্যাট ইজ, ঠিক আছে। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে বি, 20 বি নাম্বার। আশা রাখি এটা ক্লিয়ার হচ্ছে। দেখো আজকে এই পর্যন্ত কমপ্লিট করছি, কমপ্লেক্স নাম্বার 20 পর্যন্ত কমপ্লিট হলো। এরপরে পার্ট আই হোপ সো তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পুরোটা কমপ্লিট করে দেবো, শূন্যস্থান পূরণ যেটা রয়েছে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকো। যদি কোনো অঙ্কে কোনো রকম প্রবলেম হয় অবশ্যই জানাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।